বন্ধ করে নিকটবর্তী স্কুলের সঙ্গে মিলিয়ে দেওয়া সিদ্ধান্তকে বাতিল করার দাবি করছে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে একাংশ শিক্ষক এবং অভিভাবক মহল। পাশাপাশি দাবি উঠছে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল এবং নয়া শিক্ষানীতি 2020 বাতিল করা। তাই প্রশ্ন, কেন মার্চ করতে হচ্ছে 511টি স্কুল, আর কেনই বা এই সিদ্ধান্তের বিরোধিতা হচ্ছে? আমরা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে রায় জানার চেষ্টা করছি। যদি 511টি স্কুল অন্য স্কুলের সাথে যুক্ত বা মার্চ করে দেওয়া হয়, তাহলে লাভ কি হবে, কার লাভ হবে? এখানে বুঝতে হবে একদিকে ছাত্রছাত্রীদের কি লাভ হবে এবং অন্যদিকে শিক্ষা দপ্তরের কি লাভ হবে। তৃতীয় পক্ষের লাভ হবার কি কোনো সম্ভাবনা আছে? অনেকেই বলছেন শিক্ষা ব্যবস্থার গুণমান এবং পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতেই স্কুলগুলো মার্চ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের ভাগ করে দেওয়া হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। অন্যদিকে আরেকাংশ দাবি করছে এই সিদ্ধান্তের ফলে শিক্ষা থেকে বঞ্চিত হবে বহু ছাত্রছাত্রী, বাড়বে ড্রপ আউট। যারা পড়াশোনা করবে তাদের আবার সেই আগের দিনের মতো স্কুলে যেতে হবে কয়েক কিলোমিটার পেরিয়ে। এছাড়া রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে, স্কুল মার্চ করে দিলে শিক্ষক নিয়োগের প্রয়োজন হবে কম। এমন নানান বিতর্ক চলছে বিভিন্ন মহলে। তবে এখানে একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, যে এলাকায় স্কুল বাদ দেওয়া হচ্ছে সে এলাকার ছাত্ররা কেন স্কুলে আসে না, সেটা কি তদন্ত করেছে দপ্তর? এইসব এলাকার ছেলেমেয়েদের স্কুলে আনার জন্যে কি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষার হাল হকিকত নিয়ে এই সময় একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন দুজন ছাত্র নেতৃত্ব। রয়েছে টিএসইউ নেতৃত্ব সুজিত ত্রিপুরা এবং এআইএসএফ নেতৃত্ব শুভদীপ মজুমদার। দুজনকে স্বাগত অনুষ্ঠানে। সুজিত, আপনার কাছে আসি প্রথম। 511টি স্কুল মার্চ করার সিদ্ধান্তের বিরোধিতা অনেক ছাত্র সংগঠন পথে নেমেছে, বিক্ষোভ প্রদর্শন করছে। আপনাদের কি অবস্থান? হ্যাঁ, নিশ্চয়ই এই বর্তমান যে সরকার রয়েছেন, মোটামুটি 6 বছরের সরকার বলতে পারি, যেখানে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিজেপির আইপিএফটির প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব শ্রদ্ধেয়, উনি প্রথমেই যে 24শে অক্টোবর 2019 961টা মতন স্কুল বন্ধ করার জন্য একটা ফরমান জারি করেছিল। এটা নিয়ে পুরো রাজ্যব্যাপী একটা হইচই সৃষ্টি হয়ে গেছিল। শিক্ষা অনুরাগী থেকে শুরু করে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষক, যারা ত্রিপুরা রাজ্যের শিক্ষার অঙ্গনের সঙ্গে জড়িত, সবাই এর আন্দোলন করেছিল বা প্রতিবাদ জানিয়েছিল। তার পরবর্তী সময়ে রাজ্যের সুশিক্ষিত ডক্টর, অনেক সুনাম ধর্মীয় নিজেকে বলে পরিচিত দেন শ্রদ্ধেয় এখন মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি আবার শিক্ষামন্ত্রী, তিনি হয়তোবা নতুন দায়িত্ব পাওয়ার পর রাজ্যের জনসাধারণ বা শিক্ষা অনুরাগীরা হয়তো ভেবেছিলেন রাজ্যের শিক্ষার আরো একটু উন্নতি হবে, যাই হোক, কিন্তু সেটা উনি এটা না করে উল্টো বিপ্লব দেবের যে পথটা দেখিয়ে দিয়ে গেছেন, এই পথকে তিনি আরো একটু প্রশস্ত করার জন্য তার সরকারের সময়েই আমরা দেখতে পেলাম তিনি 2024-এর 20শে জুন প্রায় 160টা মতন স্কুল বন্ধ করার জন্য একটা লিস্ট বের করেছিল। তার পরবর্তী সময়ে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো মিলিয়ে প্রায় 511টা এরকম অনুমানিক এরকম স্কুলগুলো বন্ধ করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। তো এটা অত্যন্ত রাজ্যের জন্য দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যের, ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষে শিক্ষার জন্য পরিচিত কেরলের পরে যদি কোনো একটা রাজ্যের নাম উঠে আসে, সেটা হচ্ছে আমাদের ছোট্ট পাহাড় অঞ্চলে ঘেরা এই নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্য। সেই রাজ্যকে নিয়ে আমরা গর্ববোধ করি যখন আমরা বাইরে যাই, কিন্তু সেটা আমাদের শুধু আমার একার না, সমস্ত ত্রিপুরাবাসীর জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বলে আমরা মনে করি। ওকে, আসবো আপনার কাছে। এআইএসএফ এর নেতৃত্ব শুভদীপ মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। শুভদীপ, আপনাদের কি অবস্থান এই বিষয়টা? দেখুন, বিভিন্ন বাম গণতান্ত্রিক যে ছাত্র সংগঠন আছে বা বিজেপি বিরোধী যে ছাত্র সংগঠন আছে, আমরা শুধু বিজেপির বিরোধিতার জন্য এই নীতিগুলোর বিরোধিতা করছি এমন নয়। কারণ বর্তমানে যখন বিপ্লব দেব 2018-তে প্রথমবার বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরা রাজ্যে যখন প্রতিষ্ঠা হয়,
তখন থেকে যেভাবে একের পর এক, কোন সময় 900, কোন সময় 160, কোন সময় 125, এখন মানিক শাহ নতুনভাবে মানে 511। কিন্তু দেখুন ব্যাপারটা হলো কি জানেন তো, ওরা শিক্ষাটাকে, যেই সুনামটা বিগত দিনে বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের মাটিতে এনে দিয়েছিল, শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, গ্রামে গ্রামে স্কুল, 1 কিলোমিটারের মধ্যেই যেমন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে সেই রকমের ব্যবস্থা বামফ্রন্ট সরকার নিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পর থেকে একের পর এক স্কুল বন্ধ বলুন বা বিদ্যাজ্যোতি প্রকল্পই যদি ধরুন, যে এই নিয়ে শিক্ষার উপরে যে আক্রমণটা ওরা বরাবরই নামে আনছে। এবং এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, আগামী দিনে যে আমাদের যে প্রজন্ম, আমাদের যারা স্কুল কলেজে আছে তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এবং আপনারা দেখুন যে রতনলাল নাথ যে পদক্ষেপগুলো নিয়েছিলেন বা বিপ্লব দেবের নেতৃত্বাধীন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সুজিতদা যে কথাটা বললো যে মানিক শাহ যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন আমরা সবাই আশা করেছিলাম যে একজন ডক্টর বা একজন প্রফেসর উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম ত্রিপুরার যেরকমের একটা কালো ইতিহাস ছিল শিক্ষাকে ধ্বংস করার, 2023 মানে উনি 2022 যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 22 যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর থেকে আমরা আশা করেছিলাম যে শিক্ষার একটা উন্নতি হবে। কিন্তু দেখা যাচ্ছে উনি এতগুলা ডিপার্টমেন্ট নিয়ে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি শিক্ষা দপ্তরটাকে নজর দেওয়ারই উনি সময় পাচ্ছেন না। ওকে, তাহলে আপনাদের অবস্থান, আপনারা বিরোধিতা করছেন তাহলে? অবশ্যই বিরোধিতা করা এটা, এবং ছাত্রদের স্বার্থে যারাই কথা বলবেন ওরাই এই পদক্ষেপগুলো বিরোধিতা করবে। ওকে, ঠিক। আমরা একটু বিস্তারিত জানবো। আমরা দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই যে স্কুল বন্ধের বা স্কুল মার্চের বন্ধ বলা হচ্ছে, এটা বেসিক্যালি বন্ধ না, মার্চ যুক্ত করে দেওয়া হবে। 511টি স্কুল অন্য স্কুলের সঙ্গে যুক্ত হতে পারে। সংখ্যাটা 511 না 795 সেটা নিয়ে কনফিউশন এখনো রয়েছে। কোন কোন জেলায় বলা হচ্ছে, কেউ বলছেন 3 জেলায় 511, কেউ বলছেন 4 জেলায় 795, বাকি 4 জেলায় এখনো লিস্ট বের হয়নি। তবে এটা নিয়ে বিতর্কর মাঝখানে কিন্তু স্কুলগুলো কেন মার্চ করা হবে সেটা নিয়ে পক্ষে বিপক্ষে কিন্তু অনেকেই কথা বলছেন, এবং এই বিতর্ক ক্যান্টিন থেকে শুরু করে একদম চায়ের দোকান অবধি সব জায়গায় চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্কুল মার্চ করলে কি সমস্যা হবে। সুজিত, আপনার কাছে আসে, আমরা একটু বিস্তারিত জানার বোঝার চেষ্টা করব যে স্কুল মার্চ যে করা হচ্ছে, বলা হচ্ছে যে যেসব স্কুলে ছাত্রের অভাব রয়েছে, ছাত্র নেই, ছাত্রছাত্রী নেই, স্কুলগুলোকে মার্চ করা হবে, এবং সেখানে পাশে যে স্কুল রয়েছে, যেখানে হয়তো আরেকটা স্কুল রয়েছে যেখানে অধিক ছাত্রছাত্রী রয়েছে, সেই স্কুলগুলোর সঙ্গে মার্চ করা হবে। তাতে কি কি সমস্যা হতে পারে বলে আপনাদের মনে হয়? দেখুন, আপনি জানেন যে সভ্য জগতের যদি মানুষ উন্নতিশীল হতে গেলে তার শিক্ষার খুব প্রয়োজন। ত্রিপুরা রাজ্যে আমি প্রথমেই বলেছি যে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য হওয়া সত্ত্বেও সারা ভারতবর্ষে তার শিক্ষার গুণগতের জন্য তার মানচিত্রে একটা স্থান করে নিয়েছিল। ভারতবর্ষের অন্যান্য বৃহত্তর রাজ্যের সঙ্গে একটা কম্পিটিশনে বা প্রতিযোগিতার মধ্যে উঠে এসেছিল আমাদের এই পার্বত্যময় ছোট্ট রাজ্য। 1978 সালে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার প্রথম প্রতিষ্ঠিত হয়, দশরথ দেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তার উদ্দেশ্য কী ছিল? প্রত্যেকটা গ্রাম অঞ্চলের, সেখানে জাতি বলুন, উপজাতি বলুন বা জনজাতি বলুন, ইন্ডিজিনাস পিপল, সমস্ত অংশের ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে শিক্ষার আলোকে পৌঁছে দেওয়ার জন্য। যার দরুন আজকে দেখুন এত এই যে 1978 থেকে আজকে এই দীর্ঘ এই বছরটা ধরে, প্রায় 35 বছরটা ধরে গন্ডাছড়ার মতন একটা জায়গায়, রৈশ্যাবাড়ির মতন একটা জায়গায় কোনোদিন ভাবা যায় ওইখানে একটা ইংলিশ মিডিয়ামের স্কুল হবে, কোনোদিন ভাবতো মানুষ ওইখানে একটা কলেজ হবে, এখন মহাবিদ্যালয় সেখানে হচ্ছে। ত্রিপুরা রাজ্যে কি ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এখন এমবিবি ইউনিভার্সিটি বলুন, এগুলো তো সেই বামফ্রন্টেরই সেই সুফলগুলোর মধ্যে একটা না। তো আজকে দেখুন, যদি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে অনেক মানুষ আজকে কি হয় আমরা দেখেছি, সে ভুল পথে পরিচালিত হয়। সেখানে উগ্রপন্থী বলুন বা অন্য একটা সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলুন। বিশেষ করে যদি আমি যেহেতু আদিবাসী অংশ থেকে বিলং করি, আমাদের সম্প্রদায়ের মধ্যেই দেখা গেছে যে শিক্ষার আজকে যদি সঠিক শিক্ষা হতো তাহলে আজকে আমাদের রৈশ্যাবাড়ির মতন একটা এরিয়াতে, লংতরায় বেলিয়া ছাম্মনের মতন এরিয়াতে যদি একজন আজকে ডক্টর তৈরি হতো ওইখানে, তাহলে ম্যালেরিয়ার জন্য প্রতি বছর যে ওইখানে মারা যায় মানুষগুলো, যে আজকে মৃত্যুবরণ করছে, হয়তো তারা ওইখান থেকে রক্ষা পেত। তো দুর্ভাগ্যের বিষয়, যদি আজকে
একটা এখনো আছে, যদি ছাম্মনু থেকে লংতরাই বেলি, ছাম্মনুতে যদি আপনি ছাত্র সংখ্যা কম বলে একটা আপনি অজুহাত দেখিয়ে ওই বিদ্যালয়টা আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে ছাম্মনু থেকে আপনি লংতরাই বেলিতে এসে আপনাকে পড়তে হচ্ছে। তো কি হচ্ছে, ছাম্মনুর যে ছাত্র বেশিরভাগ আমাদের আদিবাসী অংশের ছাত্র এখনো কিন্তু জুমের উপরে নির্ভরশীল। আপনি যদি যান আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। জুম চাষ করে একটা ঘরের ছেলে, তার যদি 2 জন সংসারে যদি ছেলে বা মেয়ে থাকে, তাহলে সে জুম চাষ করার ফলে তার সংসারকে চালাবে নাকি তার ছাত্রছাত্রী বা তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করবে। কিন্তু আজকে যদি তার বাড়ির পাশে 1 কিলোমিটার 2 কিলোমিটার পাশে যদি আজকে একটা বিদ্যালয় থাকতো, সেখানে সে পড়াশোনা করতে পারতো। পাশাপাশি বামফ্রন্ট সরকারের আমলের যে মিড ডে মিলের ব্যবস্থা বলুন, একটা দুপুরে একটা খাওয়ার যে ব্যবস্থা বলুন, এই খাওয়ার যে ব্যবস্থার ফলে যে শিক্ষারে তার যে ছেলে বা মেয়েরা একবেলা যে খাওয়ার যে সুযোগ পেয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি, সেই সুবিধা থেকে যে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এখানে এখন কি মিড ডে মিল কি বন্ধ করা আছে? না, এখন তো বদ্ধ করা নেই, যেটা আমি বলছি। স্কুল বদ্ধ হলে তো মিড ডে মিল অটোমেটিকলি চলে যাবে না। তো এগুলো যে সুযোগ সুবিধাগুলিতে আস্তে আস্তে করে এই বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন, বিগত বামফ্রন্ট সরকারের যে উদ্দেশ্য কি ছিল, সেখানে আপনি যদি একটা বিদ্যালয় তৈরি করেন বা আপনি যদি একটা নিউজ চ্যানেল তৈরি করেন, আপনাদের নিউজ চ্যানেল ব্যাংক কার্ডের একটা যদি হাউস তৈরি হয়, সেখানে একটা ক্যামেরাম্যানের প্রয়োজন হবে, সেখানে একজন পিসিআর চালানোর প্রয়োজন হবে, সেখানে একটা এডিটিং এর প্রয়োজন হবে, স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন হবে। আজকে যদি একটা বিদ্যালয় তৈরি হয়, সেখানে একজন গ্রুপ ডি থেকে শুরু করে HM থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগের একজন আজকে বেকার কর্মসংস্থান সেখানে নিযুক্ত পাবে। এখানে যেরকম একটা বেকারের কর্মসংস্থানের যেরকম একটা সুযোগ সৃষ্টি হয়, ঠিক তেভাবে আজকে যে ছাত্রছাত্রীরা যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে আজকে ড্রাগসের দিকে ছাত্রছাত্রীরা এডিক্টেড দিনবার দিন হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে যদি আজকে ওদেরকে শিক্ষার আলোর মধ্যে পৌঁছানো দেওয়া যায় বা যদি আনা যায়, তাহলে একদিকে যেমন আপনার জব ওরিয়েন্টেড সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আপনি এই ত্রিপুরার সমাজকে অন্ধকারের দিক থেকে আলোর পৌঁছানোর যে ব্যবস্থা আপনি করছেন। না ঠিক, সুজিত আমরা একটু যদি বিস্তারিত বুঝি, আপনি সামগ্রিক ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন। আপনি ড্রাগস কিছুটা দূরে একটা বিদ্যালয়ের আমি এক্সাম্পল দিচ্ছি, আড়ালিয়া ডক্টর বি আর আম্বেদকর বিদ্যা মন্দির। ওইখানে হঠাৎ করে কি হলো যে বিদ্যাজ্যোতি করে দেওয়া হলো। ছাত্ররা কি করছে, এখন দেখছে যে একটা ক্লাস 9 অবধি ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে আসলো, হঠাৎ করে বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়ামে পড়ে আসলো, হঠাৎ করে ওদেরকে ইংলিশ মিডিয়ামে ফোর্সফুলি ট্রান্সফর্ম করা হচ্ছে। তারপরে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা সেই ডক্টর বি আর আম্বেদকর বিদ্যা মন্দির ছেড়ে এখন বিভিন্ন যে বাংলা মিডিয়াম ত্রিপুরা বোর্ডের যে স্কুলগুলো আছে সেগুলোতে শিফট করছে। আচ্ছা, তো বর্তমানে দেখুন বিষয় যেগুলো উঠে আসছে সেগুলো হচ্ছে, আরে আপনি বলছেন না যে শিক্ষকরা শিফট করবেন, এটা কিছুই আর নয়। প্রথম হয়েছে ওরা শিক্ষক স্বল্পতার যে বিষয়টাকে, সেই শিক্ষক স্বল্পতার যে কালো অধ্যায় ত্রিপুরা রাজ্যে 2018 পর ওরা তৈরি করেছে, সেটাকে একটু প্রলেপ লাগানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছে। এবং বিদ্যাজ্যোতির কারণে যে একটা অস্থির পরিবেশ ছাত্রদের মধ্যে তৈরি হচ্ছে, স্কুলে ছাত্ররা নেই, এই যে একটা কালো দিক রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমানে উঠে এসেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং আপনি বলুন না যে, আমি বলছি আড়ালিয়ার সেই ছাত্রছাত্রীরা এখান থেকে ওরা আরো দূরে, মানে 2 কিলোমিটার দূরে স্কুলে যেতে হবে, এখান থেকে কিছুটা দূরে ওরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারতো। আপনারা বলুন, একটা সাধারণ, আমি বলছি যে যারা খেটে খাওয়া মানুষ আছে ত্রিপুরা রাজ্যে, ওরা হয়তো বহুত কষ্টে যে ছেলে মেয়েদের পড়াশোনাটা করাচ্ছে, হয়তো কোথাও জোগাড় যন্ত্র করে কাউর থেকে হয়তো বই নিয়ে, কাউর থেকে খাতা, একটা পুরনো খাতা নিয়ে হয়তো পড়াশোনা করাচ্ছেন। ওরা ওদের ছেলে মেয়েকে যদি এখন স্কুলে পাঠাতে হয়, ওদের একটা গাড়ি ভাড়ার ব্যবস্থা আছে। আপনি ভাবুন না, আর্থিকভাবে ত্রিপুরার খেটে মানে যারা দিন আনে দিন খায় বা যারা গরিব অংশের মানুষ, তাদের মধ্যে আরেকটা মানে অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখুন না, আগামী দিনে যে বিদ্যাজ্যোতি যে প্রকল্প, অলরেডি তো ওদের উপরে একটা অর্থের একটা চাপ তো আছেই। তারপরে দিনের পর দিন শিক্ষাটাকে মানে অর্থের সাথে, অর্থের বিনিময়ে তৈরি করার যে চেষ্টা চলছে, সেটাই বর্তমানের যে পরিস্থিতি। এবং এটা তো ঠিক যে রাজ্য সরকার কেন চাইছেন যে দিনের পর দিন রাজ্যের যে ছাত্র সমাজ বা যুব সমাজ যেমন শিক্ষা থেকে বরাবরই দূরে থাকে, ওরা এটাই তো চাইছে। কারণ ওরা তো জানে যে ওরা যতই বলুক বছরে 50,000 চাকরি, বছরে এত হাজার চাকরি, বছরে এত কিছু, ওরা কোনোদিনই দিতে পারবে না। তাহলে আপনি কি চাইছেন চাকরি দিতে পারবে না বলে তার জন্য মানে ছাত্রছাত্রীদের কিছু না, শিক্ষা থেকে বঞ্চিত রাখা হচ্ছে? এটা বিরাট বড় অভিযোগ। একদম এটাই করা হচ্ছে। আগামী দিনে ওদের ফিউচার প্ল্যানিং ওইটাই, যে আগামী দিনে বেকারত্ব কমানোর জন্যই এই প্ল্যান, আর কিছু নয়।
সুজিতবাবু কি মনে করেন আপনি এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? নিশ্চয়ই আপনি ওই সময় যে কথাটা বললেন, শুভজিৎ বলল যে দেখুন এটা বিষয়টা এটাই, আমি প্রথমেই বললাম যে একটা বিদ্যালয় যদি হয় সেখানে অনেক জব ওরিয়েন্টেড সৃষ্টি হতে পারে, বেকার সমস্যা হতে পারে। তো দুর্ভাগ্যের বিষয় ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মনে হয় আমার অন্তত আমার স্বল্প বয়সে আমি অন্তত এরকম দেখিনি যে শিক্ষকের জন্য কচি কচি ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে রাস্তা অবরোধ করতে হয়েছিল, বা ইভেন ছাত্রছাত্রী না, এখানে অভিভাবকরাও তাদের সঙ্গে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এরকম প্রতিনিয়ত এখন ত্রিপুরা রাজ্যের ঘটনা ঘটে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি একদিন রবীন্দ্র ভবন হলে বলেছিলেন যে আমাদের রাজ্যে নাকি এরকম বেকার সংখ্যা নেই, যে ওদের চাকরি দেওয়ার মতন নেই, যে তারা এত পরিমাণ চাকরি ওরা দিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেই 2021-22 সালের যদি আমরা দেখি প্রায় 361 জনের মতন টেট উত্তীর্ণ অলরেডি আমাদের ত্রিপুরা রাজ্যে পড়ে রয়েছে। আর প্রত্যেক বছর বিএড এখন পশ্চিম বাংলা থেকে, প্রত্যেক বছর ইভেন আমাদের রাজ্য থেকে কুঞ্জবন থেকে প্রত্যেক বছর বিএড হরে হরে ছাত্রছাত্রীরা বের হচ্ছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, স্কলার বের হচ্ছে। তাহলে আপনি যদি শিক্ষকের যদি স্বল্পতা থাকে ওগুলোকে আপনি নিয়োগ করতে পারেন। বেকারের সমস্যা যেটা রয়েছে, ছাত্রছাত্রীদের যদি শিক্ষকের সমস্যা থাকে এগুলো আপনি নিয়োগ করতে পারেন। এই বিদ্যালয়গুলোতে আপনিই তো প্রথম বললেন যে বিদ্যালয়গুলিতে কেন আজকে ছাত্রছাত্রীর সংখ্যা পরিমাণ কমে গেল, সেটা তো আপনাকে ভাবতে হবে। আপনি কি গিয়েছেন ওই গ্রামে গঞ্জে, কি আপনি দেখলেন আপনি যে বিদ্যালয়গুলোকে কেন মার্চ করতে প্রয়োজন হলো? আজকে জনসংখ্যা তো এরকম না যে কমে যাচ্ছে, জনসংখ্যা তো উল্টা বাড়ার কথা। তার মানে এই নয় যে জনসংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা তো বাড়ার কথা। আপনারা ছাত্র সংগঠন, আপনারা ছাত্রদের সঙ্গে থাকেন, শিক্ষা অঙ্গনে থাকেন, আপনারা যোগাযোগ রাখেন। অবশ্যই যেসব জায়গায় যেখানে স্কুলগুলো মার্চ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই স্কুলে ছাত্ররা যদি কম থাকে, হয়তো 30-এর কম আছে ছাত্র, এখন সেখানে ছাত্র কম কেন, সেখানে দপ্তর কি কোনো উদ্যোগ নিয়ে তদন্ত করেছে যে সেই এলাকায় ছাত্ররা কেন স্কুলে আসছে না? অনেক জায়গায় তো এমনও শোনা যায়, যেগুলো সবগুলোই অভিযোগ, এবং শোনা যায় যে যেসব স্কুলগুলো বন্ধ করবে সেখানে সরকারি স্কুল ফাঁকা, অথচ প্রাইভেট স্কুলে কিন্তু অনেক ছেলেমেয়েরা পড়ছে। দেখুন এটাই বলছিলাম যে এখন দেখুন বেসরকারীকরণ ভারতবর্ষে এমনভাবে ধাবিত হয়েছে মানুষের উপরে, আজকে সবাই ইংরাজি মাধ্যমে পড়াশোনা করার জন্য সচেষ্ট হয়ে উঠছে, সবাই বেসরকারি মাধ্যমে। কেন? এটারও একটা কারণ রয়েছে যে আজকে সরকারি শিক্ষা মাধ্যমের থেকেও আজকে বেসরকারি শিক্ষার যে উন্নতি কারা করছে? এই শিক্ষা ব্যবস্থাকে যে নিউ এডুকেশন পলিসি বলুন, বিদ্যাজ্যোতি বলুন, এটা তো সরকারই তো তাদেরকে উৎসাহিত করছে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট স্কুল তো আর এই আমলে এখানে ত্রিপুরাতে আসেনি বা ভারতবর্ষে আসেনি না, আমি এটা বলছি না। আমি বলছি যে আপনি বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে আপনি প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে দিয়েছেন, তো সরকারই তো উৎসাহিত করছে না। আপনি সরকারি স্কুলগুলোকে আপনি বেসরকারি কলেজে আপনি উৎসাহিত করছেন। তো যার কারণে আজকে দেখুন কোন স্কুলগুলোকে আপনি বিদ্যাজ্যোতির আওতায় করলেন, সে উমাকান্ত স্কুল বলুন, শিশু বিহার বলুন, আপনি তুলসীবতী বলুন, আর স্কুলগুলো কোন সময়ের এক ক্যাটাগরিতে ছিল? সে বিগত বামফ্রন্ট সরকারের আপনি বিদ্যাজ্যোতি প্রকল্পে কি বলা হয়েছিল? যদি বিদ্যাজ্যোতি প্রকল্প করা হয়, প্রধানমন্ত্রী আস্তাবলের মধ্যে এসে বলে গেলে 500 কোটি টাকার মতন দেওয়া হবে, কিন্তু আজকে এই টাকাগুলো কোন খাতে ব্যয় করা হলো, কি হলো? আজকে শিক্ষা দপ্তর বা আমরা অন্তত আমরা জানতে পারি না। জানি না আপনারা নিউজ ব্যাংকার্টের যারা রয়েছেন আপনারা জানতে পেরেছেন কিনা। তো এই আপনি কি বলা হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পে? রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন, এখন তো বর্তমানে তিনি এমপিও রয়েছেন, সবাই আজকে গ্রামে গঞ্জে গিয়ে প্রচার করেছিল যে ত্রিপুরা রাজ্যের যদি বিদ্যাজ্যোতি হয়, ইংরেজি মাধ্যম হবে, ফ্রিতে পড়াশোনা করার হবে, ডিজিটাল ড্যাশবোর্ড ডেস্কটপ বোর্ড লাগানো হবে। কিন্তু আজকে কি দেখা গেছে? সেই এক ক্যাটাগরির স্কুলগুলোই তো আপনি করে দিয়েছেন বিদ্যাজ্যোতিতে, কিন্তু আজকে বিদ্যালয়গুলিতে দেখলেন আপনি রৈষ্যাবাড়ি থেকে শুরু করে উমাকান্তর যে স্কুলগুলোতে 100% পাশের হার ছিল, আজকে পাশের হার কি? আপনারাই তো দেখালেন সংবাদ মাধ্যমে কি পরিমাণ। তো আমি বলছি যে সে সরকার পুরোপুরিভাবে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টায় কিছু সংখ্যক মানুষ আজকে সেখানে ধাবিত হচ্ছে, যার পরবর্তী ফলস্বরূপ আজকে আমাদের সবাই রাজ্যের মানুষকে ভুক্তভোগী হচ্ছে। ওকে, এখন অনেকেই তো মনে করছেন, শুভদীপ, অনেকেই মনে করছেন যে এলাকার যে প্রাইমারি স্কুলে না গিয়ে, বা এলাকায় যে স্কুলটা আছে 1 কিলোমিটারের মধ্যে, যেটা আপনারা বলছেন যে 1 কিলোমিটারের মধ্যে স্কুল ছিল, আগের সরকার সেটা করে গেছে, এখন সেই স্কুলগুলোতে না গিয়ে, কেন সেখানে হয়তো ঠিকভাবে পরিকাঠামো নেই বা ছাত্রও কম, সেখানে দূরে যে সেকেন্ডারি বিদ্যালয়টা রয়েছে বা হায়ার সেকেন্ডারি বিদ্যালয়টা রয়েছে, সেখানে হয়তো অনেক স্টুডেন্ট আছে, সেখানে পরিষেবা পরিকাঠামো সব কিছুই ভালো আছে, তো সেখানে অনেকেই যাচ্ছেন। তো এই জায়গাটার মধ্যে তার জন্য এই স্কুলে কিন্তু ওই এলাকাতে ছাত্রছাত্রী থাকলেও
তারা বাড়ির কাছে স্কুলটায় না গিয়ে যেটা বাড়ির থেকে একটু দূরে সেখানে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই স্কুলগুলোকে মানে ধরে রাখা বা এই স্কুলগুলোর ওপর সরকারি খরচ করা, এটা না করে যদি সেই সেকেন্ডারি স্কুলটার ওপর খরচ করা হয়, তাহলে সেই স্কুলগুলোকে আরও বেশি পরিষেবা দেওয়া যাবে, আরও বেশি পরিকাঠামোগত উন্নয়ন করা যাবে। এটা কিন্তু একটা যুক্তি কিন্তু দেখানো হচ্ছে। দীপেন্দা, ব্যাপারটা হলো যে ওরা যে যুক্তিটা দিচ্ছেন, ওরা বলছেন যে আগামী দিনে দেখুন, সুইদা যে কথাটা বল, সুইদা কথাটাই আমি আবার টেনে নিলাম, যে বললো যে জনসংখ্যা তো দিনের দিন বাড়ছে, আর যে এরিয়াতে মানুষ উৎসাহিত হচ্ছেন না ওই স্কুলে দেওয়ার জন্য, তার কারণটা কি সেটা বরাবরই দেখতে হবে। প্রথম আমরা বামফ্রন্ট আমলে যখন স্কুলগুলো চলতো, আমরা দেখতাম দিনের পর দিন কিভাবে স্কুলগুলোকে উন্নত করা যায়, প্রাইমারি থেকে আস্তে আস্তে উন্নত করে কিভাবে ক্লাস 12 করা যায়, সেই প্রচেষ্টাই কিন্তু বামফ্রন্ট সরকার বিগত দিনে বহু স্কুলকে করেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা প্রাইমারি স্কুল ছিল আর মানে যোগেন্দ্রনগরের নবোদয় পাড়ার যে স্কুলটা, এটাকে একদম ক্লাস 5 অবধি নিয়ে গেছিল প্রথমে, তারপরে এখন 8 অবধি নিয়ে গেছিল বামফ্রন্ট। তারপর থেকে এটার কোনো কিন্তু আর বৃদ্ধি হয়নি, মানে ক্লাস 12 আর হয়নি, 8 অবধি থেমে আছে ওই জিনিসটা। তো এমন এক্সাম্পল রাজ্যের মধ্যে ভুরি ভুরি আছে। তো এটা কার ব্যর্থতা? এটা ওরা যে উৎসাহিত হচ্ছে ওদিকে যাওয়ার, এটার ব্যর্থতা কার? এটা রাজ্য সরকারের পুরোপুরি ব্যর্থতা। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের জন্য তো ওরা বলেছেন যে আমরা বিদ্যাজ্যোতি করছি, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করবো। কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ ওরা করছে আপনারা বলুন না? রাজ্যের যে স্কুলগুলা, যেগুলো আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে গেছিলাম, যে পরিকাঠামো তৈরি করে দিয়েছিলাম, যে বিল্ডিং তৈরি করে দিয়ে গেছিলাম, তার বাইরে রাজ্যের শিক্ষা দপ্তর কোনো একটা নতুন সেই রকম বিল্ডিং তৈরি করতে পেরেছে বিগত সেই 5-6 বছরে? প্রশ্ন হচ্ছে যে বিল্ডিং তৈরি করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কি করা গেছে? মানে রাজ্যে এই মুহূর্তে শুধু বিল্ডিং একটা পার্ট, ইনফ্রাস্ট্রাকচার একটা পার্ট, শিক্ষা ব্যবস্থা বলুন সবকিছুই। সেটা উন্নত করার যে চেষ্টা বামফ্রন্ট সরকারের ছিল, সে উন্নত করার চেষ্টা তো রাজ্য সরকারের নেই। বরাবর কি হচ্ছে, আমি যেটা বললাম না, যে বিভিন্ন প্রকল্প, এনইপি বলুন, বিদ্যাজ্যোতি বলুন, বর্তমান সরকারও এখন যে শিক্ষা দপ্তর যেটা বলছে, এই যে সিদ্ধান্ত, এটাও একটা রিফর্মের একটা পার্ট। এটা যে বলছে যে এই স্কুলগুলো যেখানে ছাত্রছাত্রী নেই, সেখানে সরকারি অর্থ ব্যয় না করে যে স্কুলগুলোতে ছাত্রছাত্রী আছে এবং সেখানে পরিকাঠামো আছে আরও ছাত্রছাত্রী ভর্তি করানোর, তো পাশের স্কুলটা থেকে সেখানে এনে একটা স্কুলের উপর যদি অর্থ ব্যয় করা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে বলে কিন্তু দাবি করা হচ্ছে। ওই স্কুলটাকে পরিকাঠামো উন্নত করা যাবে না কেন? ওই স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হবে না কেন? অ্যাট্রাক্ট করা হবে না কেন যে ওই স্কুলে ছাত্রছাত্রী অ্যাডমিশন নোক? ওরা কেন দূরের স্কুলের জন্য ওরা যাবে? যদি ওইখানে পরিকাঠামো ঠিক করা হয়, তাহলে ওরা ওইখানে যাবে না দূরের স্কুলে। সেই জিনিসটার এটাই তো বললাম না, যে ওই পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তো রাজ্য সরকার নেই। রাজ্য সরকার কিভাবে শিক্ষা থেকে বা ছাত্রছাত্রীদের থেকে টাকা চুষে নেবে, সেই চিন্তাধারাই তো ওরা আছে। ওকে সুজিত, আমরা এই যে রাজ্যে এই ড্রপ আউটের কথা শুনছি, রাজ্যে এই মুহূর্তে ড্রপ আউটের কি পরিস্থিতি? আপনাদের কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা, এবং আগে ড্রপ আউট কেমন হতো, এখন কেমন হচ্ছে, কোনো এখানে কোনো পার্থক্য আপনারা করতে পারছেন কিনা? দেখুন, রাজ্যের বর্তমান শিক্ষার যে পরিস্থিতি, সেটা একটা প্রতিনিয়ত হাস্যকরের মধ্যে পরিণত হচ্ছে। কিছুদিন আগে দেখলাম সেমিস্টারের এক্সাম হয়েছিল, ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল। সেই আন্দোলনের মাধ্যমে রাজ্যের শিক্ষা এডুকেশন ডাইরেক্টর উনি প্রেস মিট করে বলে দিলেন সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে উত্তীর্ণ করে দিয়েছে। তো এটা রাজ্যের যে শিক্ষার অবস্থা, যে আপনি বললেন ড্রপ আউটের কি নির্দিষ্ট তথ্য রয়েছে কি না, শিক্ষা দপ্তরের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, আমাদের কাছে থাকবে কোথায় থেকে? তা আমরা প্রতিবার যখন যাই, ডেপুটেশন ধর্নায় দিই, হয়তো বা ডাইরেক্টর সাহেব আমাদের সাথে দেখা করার ওনার সময় থাকে না, আর আমরা যে সময় যে কোনো তথ্যভিত্তিক আলোচনা করা, হয়তো বা ওনার শোনার বা এসে আমাদের সাজেশন নেওয়ার মতন ওনার সময় থাকে না। হয়তো এটা ডাইরেক্টর সাহেবের দোষ নয়, উনিও একজন কর্মচারী বটে, তো ওনার উপরে অনেক কিছু প্রেশার থাকে, যার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো ড্রপ আউট তো নো ডাউট এটা হবে, যেটা আমি বলতে চাই যে মূলত আপনি বরাবর বলছেন যে আপনি ইন্সপেকশন বা পরিকাঠামো উন্নয়নের জন্য আপনি মার্চ করছেন, কিন্তু ঠিক আছে করুন, কোনো ডাউট নেই, কিন্তু আপনি যখন রৈশ্যাবাড়ি, আমি এক্সাম্পল দিলাম, রৈশ্যাবাড়ি থেকে যখন আপনি স্কুলটা আপনি লংতরাবিলিতে করে নিয়ে আসবেন, তা আপনার পক্ষে কি সার্থক হবে, অর্থনৈতিক সমর্থন হবে? আপনি ছাম্মড়ু থেকে সেই এত কিলোমিটার দূরে এসে পড়াশোনা করা, তাহলে সে তার সংসার চালাবে না তার ছেলে মেয়েকে পড়াশোনা করাবে? যখন এই ছেলে মেয়েটা পড়াশোনায় বিদ্যালয়ে আলোতে আসবে না, কি হবে? উনি ড্রাগস নেবেন,
উনি হয়তো বা অন্য ভুল পথে পরিচালিত হবেন। এই করে কি হয়, সমাজে একজনের ফলে আরেকজন ভুল পথে পরিচালিত হবে। কি হয়েছে, আগে তো বিগত এত 35 বছর ধরে তো বিদ্যালয়গুলো কি ছিল না? ছিল তো। সেখানে কি কোনো এরকম কোনো অসুবিধা হয়েছে? ওই সময় কি সরকারের কি অর্থরাশির সংকট হয়নি, যেটা আপনি এখন বললেন তাদের অর্থরাশি বাঁচানোর জন্য? ওই সময়ে তো এখন তো আরো জিনিসপত্র অনেক দাম বৃদ্ধি পেয়েছে বা এরকম হয়েছে। এখন হঠাৎ করে যেটা বিকশিত ভারতের আপনার স্বপ্ন দেখছি, বা এটা ভালো, দেশের প্রধানমন্ত্রী সবারই প্রধানমন্ত্রী, সেটা শুধুমাত্র বিজেপির না, যারা ওরা ভুল করে, তা আমাদেরও প্রধানমন্ত্রী, আমরা নিশ্চয়ই তাদের শ্রদ্ধা জানাবো, কোনো সেখানে খামতি নেই, ভুল ত্রুটি নেই, আমাদেরও প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। সেটা বিকশিত ভারতের আপনি স্বপ্ন দেখছেন, 1948-এর ভিতরে বিকশিত ভারত করবেন, কিন্তু শিক্ষাকে আপনি পিছনে ফেলে কি আপনার বিকশিত ভারত হওয়া সম্ভব? সেখানে কি আপনি আদিবাসী অংশের বলুন, যে আপনি যে স্কুলগুলো বললেন 248টা মতন স্কুলই এডিসির অঞ্চলে, বেশি দূর নেই, এই সিমনা তকমারি গেলেই আপনি দেখতে পারবেন, সেখানে প্রায় 50টা এরকম স্কুলগুলি রয়েছে যেখানে মার্চ করে দেওয়া হয়েছে। তো আমি কয়েকজন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা বলছেন যে আমরা যদি এত দূরে গিয়ে পড়াশোনা করতে পারে, আবার বাড়িতে এসে আবার কাজ করা, আবার মাকে সাহায্য করা, বাবাকে আমাদের পক্ষে এখানে আর সম্ভব হবে না। যার কারণে এখানে ফলে প্রচুর ড্রপ আউট স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এখন আমরা এটাই বলবো, সরকার ওভারঅল পুরো একজন দুইজন বা কিছুটা অংশের প্রফিটের জন্য না ভেবে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কথা ভেবে, যে বিদ্যালয়গুলিতে কেন ছাত্রছাত্রীরা আসছে না, যে বিদ্যালয়গুলিকে যদি শিক্ষকের কম থাকে, পরিকাঠামোর অভাব থাকে, সেখানে শিক্ষক নিয়োগ করা, তারপরে সেখানে পরিকাঠামোর উন্নতি করা এবং অ্যাওয়ারনেস করা, আপনি উৎসাহিত করা, তাদেরকে স্কুলে স্কুল ছুট যদি না হয় তাদেরকে স্কুল কিভাবে আনা যায় সেটা একটা ক্যাম্পেনিং করা। যদি এরকম সরকার উদ্যোগ নেয়, নিশ্চয়ই সেখানে এআইএসএফ বলুন, টিএসইউ বলুন, এসএফআই বলুন, বা যে কোনো ছাত্র সংগঠন, আমরা নিশ্চয়ই সরকারের সঙ্গে আমরা সহযোগিতা করব। সেখানে তো কেউ বিভেদ থাকার কোনো প্রশ্নই ওঠে না আমার মতে। একাংশের মানুষ যারা আছেন শিক্ষা অনুরাগীরা, ওনারা কিন্তু মনে করছেন যে যদি এখানটা একটা গ্যাপ তৈরি হয়, স্কুলগুলো যদি মার্চ করে দেওয়া হয়, সেই ফাঁকা জায়গাটা দখল করে নেবে কোনো একটি প্রাইভেট স্কুল, কারণ সেখানে ছোটোখাটো প্রাইভেট স্কুল হয়তো খুলে যেতে পারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা ওখানকার যারা ছাত্রছাত্রী ছিল, আপনাদের কি মনে হয় প্রাইভেট স্কুলে তারা সুযোগ সুবিধা নেবে পড়াশোনা করবার? সুজিত কি জিজ্ঞেস করছে? দেখুন, এটাই সেই একই কথায় উঠে আসে। প্রাইভেট স্কুলে পড়াশোনা করার সবারই ইচ্ছা থাকে, ভালো পরিকাঠামোর মধ্যে সবারই একটা পড়াশোনা করার স্বপ্ন থাকে। কে না চায়? ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রথম স্বপ্ন হলো এমবিবি কলেজে এসে পড়াশোনা করা। আপনি জিজ্ঞাসা করুন, কিন্তু কারোর সমর্থন হয়ে ওঠে না আগরতলাতে গড়বাড়া থেকে এখানে পড়াশোনা করার জন্য, মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও। সে বিলোনিয়া থেকেই শুরু করুন বা অন্য ধর্মনগর থেকে শুরু করুন। তো এইরকম ভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে একটা ভালো শিক্ষা পরিকাঠামোর মধ্যে পড়াশোনা করা। কিন্তু আজকে প্রাইভেট স্কুলগুলোর যে ফি, সেটা কি সম্ভব? সে আমি লংতরাই বেলের উদাহরণেই আপনাকে বলতে হচ্ছে যে আমাদের ঘরে 2জন মাত্র মেয়ে রয়েছে। এখন আমি রেগার কাজ করার পরে তো এখন রেগার কাজও হচ্ছে না আগের মতন, যে আমি দুর্গাপূজার 360 টাকা দিয়ে দুর্গাপূজার একটা ড্রেস কিনে দেবো যেহেতু সামনে দুর্গাপূজা, নাকি আমি বিদ্যাজ্যোতির অ্যাডমিশন নেওয়ার জন্য আমি 1000 টাকা দেবো, নাকি দুর্গাপূজার জন্য আমি এই 300 টাকা দিয়ে আমার দুটো মেয়ে বা ছেলেকে আমি পোশাক কিনে দেবো, নাকি আমি এই 360 টাকা দিয়ে আমি বই বা খাতা কলম কিনে দেবো? বলুন, যে এখানে তো সমস্যা না। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম শিক্ষা যেহেতু ভারতের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমরা চেয়েছিলাম জিডিপির যাতে অধিকাংশটা আমাদের যেটা বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো আমরা চেয়েছিলাম শিক্ষার ম্যাক্সিমাম বাজেটের জিডিপিগুলো শিক্ষা খাতে ব্যয় করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা ভারতবর্ষে বলুন বা ত্রিপুরা রাজ্যে বলুন, সেটা এখন অবধি হয়ে ওঠেনি, যার জন্য আমরা বাম গণতান্ত্রিক ছাত্র আন্দোলনগুলো এখনো আমরা এটার জন্য আমরা লড়াই করছি। আমরা দেখতে পাচ্ছি কি, যে আমি এটাই বললাম যে এই বিগত এত বছর ধরে ত্রিপুরা রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে আজকে 100% পাশ করেই তো সেই উমাকান্ত শিশু বিহার থেকে পাশ করেই তো আজকে ডিএম, আইএএস এরকম অফিসার হচ্ছে। তো এরকম না যে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করলেই সে প্রিন্সিপাল বা আইএএস হয়ে যাবে, এরকম না। তো সে বাংলা মিডিয়াম বলুন বা বিদ্যালয়ে যে কোনো সরকারি বিদ্যালয়গুলিতে সেখানের পরিকাঠামোর মধ্য দিয়েও আপনি পড়াশোনা করে ডিএম বা উচ্চ পদস্থ অধিকারী হতে পারেন, যদি সেখানকার পরিকাঠামো এরকম ভাবে তৈরি করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেভাবে স্বপ্ন দেখানো হয়েছিল ত্রিপুরা রাজ্যের মানুষকে,
প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে যে বিদ্যাজ্যোতির মাধ্যমে ইংরেজি মাধ্যম হবে, সেখানে ফ্রি অফ এডুকেশন হবে, সেটা আর হয়ে ওঠেনি। যেটা আপনি বললেন শুধু বেসরকারি না, আমি যে এটার সঙ্গে আমি বলছি যে এই সরকারের পুরোপুরি উদ্দেশ্য শিক্ষাকে বেসরকারি করা। আপনি সেটার উত্তর দিয়ে দিলেন যে যদি এই বিদ্যালয়টা খালি থাকে তাহলে একটা বেসরকারি প্রতিষ্ঠান দখল করে নেবে। তো এই কথা থেকে যে স্পষ্ট এই সরকারই যাচ্ছে যেটাকে বেসরকারীকরণ করার জন্য আরেকটা সুযোগ তাদের হাতে তুলে দিচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে অনেকগুলো কথা আপনারা বলছিলেন, বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে অনেক অভিযোগও আমরা শুনি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো অনেকেই বলেন যে কোনো নতুন প্রকল্প বাস্তবায়নে তো কিছুটা সময় লাগে। একটা নতুন প্রকল্প একদম প্রথম থেকেই যে ঘোড়ার মতো দৌড়বে এমনটাও নয়। তো সেটা এই সময়টা কি অবশ্যই দপ্তরকে দেওয়া যায়? শুভেন্দু, চৌধুরী, দেখুন, দপ্তর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার পর অনেকটা বছর কেটে গেছেন। ওনারা আর কত বছর নেবেন এটাকে ঠিক করে মানে ইমপ্লিমেন্ট করার জন্য, তা নিয়ে এখনো ধোঁয়াশা যদি ওরাই থাকে, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন ধোঁয়াশায় আছি প্রথম। আর ওরা যে মানে ক্লেমসগুলো করছেন যে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম, আরে বামফ্রন্ট সরকারই তো প্রথম উদ্যোগ নিয়েছিল ত্রিপুরার যে ইংলিশ মিডিয়াম স্কুল খোলার। খুলেনি বামফ্রন্ট সরকার? ক্ষুদিরাম স্কুল বলুন, শিশু বিহারকে ইংলিশ মিডিয়াম কে করলো? বামপন্থীরাই তো করেছিল, বামফ্রন্ট সরকারই তো করেছিল। ইংলিশ মিডিয়াম তো ওরা না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে বর্তমান যে স্কুলগুলো, সুবিধা যা বলো, এ ক্যাটাগরির যে স্কুলগুলো ছিল, এগুলোর রেজাল্ট বিদ্যাজ্যোতি হওয়ার পর কিরকমের রেজাল্ট হলো দেখা গেল। যেখান থেকে আমরা দেখতাম শুধু একজন নয়, 3 জন 4 জন করে যারা মেরিট লিস্টে থাকতেন, ওইখান থেকে এখন ফেলের সংখ্যা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখুন না। এবং আপনি যেটা বললেন ওইটার একটু আমি টানলাম যে ইনফ্রাস্ট্রাকচারের কথা ওরা বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি পাচ্ছে, টাকার অভাব। যদি আমরা টাকার অভাবের বিষয়টাই ধরি, টাকার অভাব নয়, মানে যেসব টাকা বাঁচানোর জন্য ছাত্র যেখানে কম, সেখানে যদি ধরুন ছাত্র নেই যেসব স্কুলে, সেই সব স্কুলে ইনফ্রাস্ট্রাকচারের জন্য সরকারি অর্থ ব্যয় না করে যে স্কুলটা অলরেডি আছে, যেখানে ছাত্র বেশি আছে এবং আরো ছাত্র ভর্তি করানো যেতে পারে, সেই স্কুলে যদি ছাত্রদের মার্চ করে দিয়ে সেখানে যদি সরকারি অর্থ ব্যয় করা হয়, তাহলে স্কুলটাকে আরো ডেভেলপ করা যাবে, শিক্ষারও মান উন্নয়ন সেখানে হয়তো আরো বেশি করা যাবে। আমরা একটা জিনিসই দাবি করব, ওই স্কুলগুলোরই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হোক। এবং আগামী দিনে আমরা যে বামপন্থী সরকাররা যখন ছিল ত্রিপুরা রাজ্যে, এই বামপন্থী সরকার যে উদ্যোগ নিয়েছিল যে মানে প্রতি পাড়া থেকে ছাত্ররা যেমন স্কুল অবধি পৌঁছে, সে পদক্ষেপ বামপন্থী সরকার নিয়েছিল, তৎকালীন সময় বামপন্থী সরকার নিয়েছিল। সে পদক্ষেপের যে ধারা, ওরা বিরোধিতা করতেই পারে আমাদের, কিন্তু আমাদের এই পদক্ষেপের ধারা ওরা বজায় রেখে আগামী দিনে প্রতি পাড়া থেকে যেমন ছাত্রছাত্রীরা সরকারি স্কুলগুলা অ্যাটেন্ড করে এবং তার যে পরিকাঠামো তা ইমপ্রুভ হয়, তার দিকে রাজ্য সরকারকেই দেখতে হবে। এবং ইংলিশ মিডিয়াম নিয়ে আরেকটা কথা, ইংলিশ মিডিয়াম আমরা বামপন্থীরা জানি যে পুরানো যে জেল, সেই জেলে বামফ্রন্ট সরকার অলরেডি একটা ইংলিশ মিডিয়াম খোলার প্রকল্প নিয়েছিল 2018 সনে, এবং ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2018 জুন মাস থেকেই। রাজ্য বিপ্লব দেব আসলেন, এসে বললেন এখানে স্কুল করা যাবে না, এখানে মাল্টিপ্লেক্স হবে, সিনেমা হল হবে, শপিং মল হবে। তাহলে ওদের প্রায়োরিটি তো আগে শপিং মল, মাল্টিপ্লেক্স এবং সেই তথাকথিত মানে কি বলবো উচ্চ শ্রেণীর যে মানে কি বলবো প্রায়োরিটি জিনিসগুলা, সেগুলো ওদের মেইন ফোকাস। ওদের ফোকাস তো কোনোদিনই শিক্ষা ছিল না। শিক্ষাটাকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা তো বারবার নিয়েছে। ওরা বামফ্রন্ট সরকার বিরোধিতা করতেই পারেন, কারণ কিন্তু বামফ্রন্ট সরকার যে নজির শিক্ষাক্ষেত্রে তৈরি করেছিল, এটা দশদেব হোক বা কমরেড অনিল সরকার হোক, তাদের যে প্রকল্প ওরা হাতে নিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তরকে মানে ডেভেলপ করার, সেই সেই জিনিসটাকে ওরা নাকচ করতেই পারে, কিন্তু সেটা দিনের দিন ধ্বংস করার যে চেষ্টা সেটা ওরা করছে। এবং আপনি যেটা বললেন যে একটা প্রাইভেট স্কুল এখানে জায়গা করে নেবে, এবং প্রাইভেট স্কুল আপনারা দেখুন না, আলটিমেটলি যখন দেখবে যে সুইজা যেটা বললো যে ওরা তো আলটিমেটলি ওই একটা আমাদের একটা মাইগ্রেশনে কথা আছে জিওগ্রাফিতে, পুল ফ্যাক্টর অ্যান্ড পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরটা কাজ করবে ওইখানে স্কুল নেই, আর পুল ফ্যাক্টর কাজ করবে যে ওই যে যেটা বললো যে কিছুক্ষণের মধ্যে পড়াশোনা করে এসে, যাই হোক কষ্ট টষ্ট করে টাকা দিয়ে কিছুক্ষণের মধ্যে পড়াশোনা করে এসে যদি বাবাকে আরেকটু সাহায্য করতে পারি তাহলে হয়তো আরেকটু টাকা অর্জন হবে। এটি রাজ্য সরকার মানুষকে পুশ করছেন প্রাইভেট স্কুলের দিকে, এবং সেটাই তো হচ্ছে। এবং আপনারা দেখুন না, এবারে বাজেটে প্রথমবার আমরা দেখলাম এ হারের শিক্ষাক্ষেত্রে যে টাকা
বাজেটে বরাদ্দ টাকা সেটা বরাবরই কমিয়ে আনা হলো। আমরা বামপন্থীরা বিভিন্ন এরা এসএফআই হোক, এআইএসএফ হোক, আইসা হোক, মানে এআইডিএস হোক, যারাই আছে বামপন্থীরা আমরা সব বরাবরই তো একটা জিনিস দাবি করে যাচ্ছি, মানে देश का शिक्षा नीति कैसा हो, बजट का 10वां हिस्सा हो। আমরা তো বলছি বাজেটে 10%, 10 ভাগ শিক্ষা ক্ষেত্রে মানে বিনিয়োগ করতে হবে, শিক্ষা ক্ষেত্রে খরচ করতে হবে, এবং রাজ্যে দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে বরাবরই একটা বৈজ্ঞানিক মতে এবং একটা উন্নত শিক্ষার দিকে এগিয়ে নিতে হবে। এবং আমরা যেটা দেখছি যে আগামী দিনে রাজ্যের যে শিক্ষার যে অবস্থা সেটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে বিজেপি সরকারকে যে পরিস্থিতি, সে পরিস্থিতি আগামী দিনে রাজ্যের ছাত্র যুবদের অন্ধকারের দিকে ঠেলে দেবে। সুজিতা, আপনাদের দাবি সরকারি স্কুলে পড়াশোনার খরচ কমাতে হবে এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে। স্টাইপেন্ড নিয়ে আপনারা মাঝে মধ্যে সরব হন, স্টাইপেন্ড কি এই মুহূর্তে দেওয়া হচ্ছে না? অ্যাকচুয়ালি আপনি যেহেতু স্কলারশিপের কথা বললেন, বলতে বাধ্য হই যে বিজেপির স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার তো নিজে একজন বিকাশ দেববর্মা, যিনি নিজের সাথে নিজেরই বিকাশ করে যাচ্ছেন, যেটা একটা সময়ে স্কলারশিপের বিএডের পড়ুয়া ছাত্রছাত্রীরা এখন অবধি প্রচুর এরকম ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখন অবধি স্কলারশিপ পায়নি। এসসি, এসসি, ওবিসি বলুন, যারাই বলুন, যে যারা পেয়েছে বিগত সরকারের সময় যেখানে 78,078,000 পেত, এখন সেটা এসে দাঁড়ালো 68,000-এর মধ্যে। প্রত্যেক দিন যখন আমরা আন্দোলন করি, সেখানে যাই, আজকে বলুন কালকে বলুন, এনএসপির গাইডলাইন অনুযায়ী আমরা জানি যে ডিসেম্বরের মাসের ভিতরে স্কলারশিপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার স্টেট লেভেল অফ দি ভেরিফিকেশন, তারপর আপনি জানুয়ারি এপ্রিলের ভিতরে পেমেন্ট দেওয়ার জন্য, ট্রান্সফার করার জন্য সময় এসে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে সেপ্টেম্বর, আজকে অক্টোবর চলে এসেছে, কিন্তু এখন অবধি ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে না। সেটা হলো আমাদের অবস্থা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার রয়েছে, তথাকথিত ত্রিপুরাসা দরদি, ত্রিপুরা মথাও রয়েছেন, সেখানে আইপিএফটির কথা তো নাম নেই, বলে লাভ নেই, ওরা এখন ব্যানারে পরিণত হয়ে গেছে। তো ত্রিপুরা মথা সেখানে রয়েছেন, ওরা অনেক ত্রিপুরাসা দরদি কথা বললেন, কিন্তু যেখানে এসটি, এসসি, ওবিসিরা এখন অবধি স্কলারশিপ পাচ্ছেন না, ওটা নিয়ে কিন্তু তাদের একটাও মাথা ব্যথা যেরকম নেই, তেমনি এডিসি 248টা বিদ্যালয় যেখানে বন্ধ হয়ে গেছে, সেখানে তথাকথিত ত্রিপুরাসা দরদিরও একটা শব্দ করার মতন অবস্থায় তারা নেই। তো এই স্কলারশিপের যে অবস্থা যদি আমরা দেখি, বিগত দিনে আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে বিকাশ দেববর্মা শ্রদ্ধেয় মন্ত্রী, ওনার নামে কি কি এলিগেশন আমরা দেখতে পেয়েছি, তাহলে যে স্কলারশিপের ব্যাপারগুলো যেভাবে উঠে আসছে, তো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের মনে একটা সন্দেহের অবকাশ সেখানে সৃষ্টি করছেন ওনার মাধ্যমে, যে তিনি যে কথাগুলো তিনি বলছেন। আরেকটা কথা তিনি বলছেন যেটা অত্যন্ত হাস্যকর বিষয়, তিনি আমার এখনো মনে আছে, হয়তোবা ঠিক আছে আজকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে আমরা আজকে আমাদের এজেন্ডা স্কুল বন্ধ এবং ছাত্রদের সমস্যা নিয়ে আমরা ওই বিষয় নিয়ে কথা না বলে আমি যাচ্ছি না, আমরা এডিসি তে 248টা স্কুল নিয়ে এডিসি প্রশাসন কি বলছে? এডিসি প্রশাসন সেই স্কুলগুলো বন্ধ হতে দেবে বলছে? হ্যাঁ, নিশ্চয়ই এটা নিয়ে আমি নিউজ ব্যাংকারের টিমকেও আমি অনুরোধ করব যে আপনারা ত্রিপুরা মথার সে টিআইএসএফ বলুন বা সুপ্রিমিও বলুন বা এডিসির টিডিটি এডিসির ইএম শ্রদ্ধেয় কি বলে রবীন্দ্র কিশোর দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, ওনাকেও জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা কি এ নিয়ে মতামত। এডিসিতে এখন এডিসির প্রশাসনের আন্ডারে অন্তত প্রায় 34টা বা 33টা মতন এরকম বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় 50% স্কুলেই এইচএম নেই। তাহলে এডিসির এই অবস্থা চলছে। আর ওনারাই যেটা আপনি বললেন যে কোনো প্রকল্প শুরু হতে গেলে একটু সময় লাগে, একটু আপনারা তো সময় দেন, তাহলে আপনি কি বলতে চাইছেন যে 2018 থেকে আজকে 2026 অলরেডি 25 অলরেডি হয়ে যাবে কয়েক মাসের পরে, এডিসিতে ত্রিপুরা মথা সরকার রয়েছে 4 বছর অলরেডি হয়ে যাচ্ছে, তাহলে যে প্রত্যেক বছর যে হাজার হাজার স্টুডেন্ট আজকে ড্রপ আউট হচ্ছে, রেজাল্ট ফেল হচ্ছে বিদ্যাজ্যোতির মাধ্যমে, আমরা কি ওইগুলোকে আমরা তাকিয়ে থাকবো? তাহলে কি আমরা প্রত্যেকটা বছরে ছাত্রছাত্রীদের যে আজকে দুরবস্থা হচ্ছে সেটার জন্য কি আমরা হতে দেব? সেটাকে অপেক্ষা করা যায়? সেটা বাঞ্ছনীয় না। তো আমরা যারা বলছি যে এডিসির বলুন বা নন এডিসি বলুন, আজকে যে শিক্ষার যে অবস্থা, বাদল जो गरजता है वो बरसता नहीं, ऐसी অবস্থা है। আমরা এডিসির বলুন বা ঠিক আমরা এতক্ষণ আপনারা বললেন আপনারা পক্ষে বিপক্ষে রায় যেটাই আপনাদের দেওয়ার ছিল আপনারা বললেন, আপনাদের অবস্থান জানালেন, এবং বিদ্যালয়গুলোকে মার্চ করা নিয়ে যে রাজ্যের শিক্ষা মহলে ছাত্রছাত্রীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে
যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা ভালো না মন্দ, এটা করা হলে কি হতে পারে না হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরাও এই টকশোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে বিদ্যালয়গুলো 511টা এই মুহূর্তে বলা হচ্ছে 511টা বিদ্যালয় মার্চ করা হবে, যুক্ত করে দেওয়া হবে অন্য একটি স্কুলের সঙ্গে, সেটা সেই পদ্ধতিতে রাজ্যের শিক্ষার কতটা উন্নয়ন হবে। একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে আমার, যে এই মুহূর্তে বন্যার পর ছাত্রছাত্রীদের পঠন পাঠন কেমন হচ্ছে বলে আপনাদের কাছে কি খবর রয়েছে? গ্রামগঞ্জের বিশেষ করে বিভিন্ন স্কুলগুলোতে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে কিনা? পঠন পাঠন প্রথম বন্যা নিয়ে যে রকমের পরিস্থিতি এবং রাজ্য সরকারের যে উদ্যোগ আমরা দেখতে পেয়েছি তা অনেকটা হাস্যকর। রাজ্য সরকার কোথাও ছিল না, কোথাও সাধারণ মানুষ সাহায্য পৌঁছে দিয়েছে, বিভিন্ন সমাজ মানে রাজ্য সরকার কোথায় ছিল না, মানে বন্যা ত্রাণে ছিল না, উদ্ধার কার্যে ছিল না, ছিল না, মানুষকে যেভাবে সহায়তা পৌঁছানোর ওরা যে মানে কি বলবো ক্লেমস গুলা করছিল তা মানে গ্রাউন্ড লেভেলে আমরা দেখতে পাইনি। এবং আমরা তো গেছি, আমরা বিভিন্ন জায়গায় গেছি, না সেটা আমাদের ইস্যু নয়, আমি বলছি আমি ওই রাস্তা দিয়ে আসছি। আমি জানতে চাইছি বন্যার পর স্কুলগুলোর পঠন পাঠন ঠিকভাবে এই মুহূর্তে হচ্ছে কিনা। আমি বলছি প্রথম কথা হচ্ছে, এবং রাজ্যের যে ছাত্রছাত্রীরা আছে ব্যাপক অংশের ছাত্রছাত্রীদের একটা ক্ষতি হয়েছে বন্যার কারণে। কারোর হয়তো স্কুলের মানে জিনিসপত্র যে সামগ্রী বই খাতা বলুন চলে গেছে, তো সেগুলা রাজ্য সরকার কতটুকু ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারবেন তা নিয়ে আমরা সন্দেহে আছি। এবং রাজ্যের শিক্ষা দপ্তর শুনুন, বন্যার পর আর বন্যার আগের কথা নেই তো, 2018 থেকে তো বরাবরই এটা খারাপ অবস্থায় চলছে। আমি একটু এক মিনিট সময় নিচ্ছি। আর আপনি যেটা বললেন যে বিভিন্ন সময় যেরকম যে এনএসপির কথা সুইদা বললো, আপনিও তুললেন যে এনএসপি আমরা দেখেছি, আমার সাথে সহপাঠী বহুরা আছে যারা হয়তো এনএসপির টাকা দিয়েই বহু সময় তাদের শিক্ষার যে খরচা সেটা ওরা বহন করে থাকে, কিন্তু আমরা দেখেছি মাসের পর মাস এমন হয়ে গেছে যে পরের বছরের ফর্ম ফিল আপের ডেট চলে এসেছে, ওরা এখনো ওদের যে স্কলারশিপ পায়নি। এবং আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একজন প্রফেসর, যিনি একজন ডাক্তার, তিনি বরাবরই ছাত্রদের যে বেহাল অবস্থা এবং বন্যার পরে আরো বেহাল অবস্থায় চলে গেছে বন্যা কবলিত এরিয়ার যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে উদ্ধার করা এবং মানে তাদেরকে আবার বই খাতা পৌঁছে দেওয়া, তাদের যে সামগ্রী পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা রাজ্যের শিক্ষামন্ত্রী উনি করবেন, সেই আশাটুকুই আমরা রাখছি। সুজিত, গ্রামগঞ্জে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে? বন্যার সবচেয়ে বেশি কবলিত এবার এফেক্টেড এরিয়া হলো সাউথ ত্রিপুরা বা দক্ষিণে, যেটা আমিও বিলোনিয়া থেকে, আমি নিজেই আমার গ্রামের বাড়ি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে বলতে হয় যে পঠন পাঠন তো শুরু হয়েছে, কিন্তু আমাদের বর্তমানে যিনি সরকারে রয়েছেন, আমরা দেখতে পেয়েছি যেভাবে প্রথমে বিদ্যালয় বন্ধ করার, তারপর আবার খোলার যেভাবে একটা প্রস্তুতি, বিকালে সন্ধ্যায় সকালে একরকম নোটিশ, বিকালে আরেকটা নোটিশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে যে কয়েকটা আগরতলার কয়েকটা স্কুলগুলোকে বেস করে আপনি বিদ্যালয় চালু করে দিয়েছেন, সে সময়ে কিন্তু সাবরুম বিলোনিয়ার এরিয়ার প্রচুর এরকম ছাত্রছাত্রীরা শরণার্থীতে ছিল, যারা হয়তোবা শিবিরে ছিল, ইভেন গন্ডাছড়ার ওরা শরণার্থীতে ছিল, কিন্তু তারা বিদ্যালয়ে যেতে পারেনি বা কলেজগুলোতে যেতে পারেনি। তো ও দিক দিয়ে পঠন পাঠন শুরু হলেও এখন ঠিকভাবে স্বাভাবিকভাবে ফিরছে, কিন্তু এখনো প্রচুর এরকম ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের বন্যায় তাদের বাড়ি ঘর ভেঙে গেছে, তাদের বই খাতা কলম এগুলো হয়ে গেছে। ওই সময়ে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে যেখানে এসএফআই বলুন, টিএসইউ বলুন, মেডিকেল ক্যাম্প, তাদেরকে বই খাতা বিতরণ, এরকম যেখানে সরকারের উচিত ছিল তাদের পাশে যেখানে দাঁড়ানো, কিন্তু ওই সময় ওরা দাঁড়ায়নি। কিন্তু সেক্ষেত্রে আমরা ছাত্র সংগঠন যারা রয়েছি তাদের সঙ্গে আমরা যথেষ্ট দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি, এবং এটাই বলবো যে সরকারের যাতে এই ব্যবস্থাগুলোকে দেখুক যে এখনো এরকম অনেক ছাত্রছাত্রীরা রয়েছে বন্যার কবলিতির ফলে তারা পরিকাঠামো যে শিক্ষার সেটা ব্যাহত হচ্ছে। যদি এটাকে একটু নজর দেওয়া হয়, আপনি একটা ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন, যদি নজর দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রে অনেক উপকারিতা ছাত্রছাত্রীরা হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সুজিত, আপনাকেও শুভদীপ, আপনাকেও ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। আপনাদের সঙ্গে উৎসবের আগে হয়তো আর দেখা হবে না, উৎসব আসছে, আপনাদের দুজনকে উৎসবের শুভেচ্ছা রইল। আপনাকে এবং নিউজ ব্যাংকারের সমস্ত টিমকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে এবং আপনার মাধ্যমে ত্রিপুরার আপামর জনগণকে, ছাত্র সমাজকে আমি এআইএসএফ ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে শারদীয়া দুর্গা মহোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।
ধন্যবাদ দুজনকেই। দর্শক বন্ধুরা, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, এমনটাই বলা হয়, এমনটাই ভাবা হয়, এমনটাই বিশ্বাস করা হয়। সেই শিক্ষা লাভ করতে স্কুলের ছাত্র না আসার অনেক কারণ যেমন রয়েছে, তেমনি তার সমাধানও কিন্তু রয়েছে। তাই স্কুল মার্চ করে দেওয়াটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্যে সঠিক সিদ্ধান্ত কিনা তার সময় বলবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় কিনা, আর হলেও শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন হয় সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। এবার পুজোর উৎসবে পূর্বাশায় চলছে ধামাকা অফার। প্রত্যেক কেনাকাটাতে পাচ্ছেন 20% ছাড়। শুধু তাই নয়, 10,000 টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছেন নিশ্চিত বিশেষ উপহার। এবার পুজোর উৎসবে পূর্বাশা আপনাদের জন্য নিয়ে এলো 100% পিওর সিল্ক শাড়ি, তসর শাড়ি, কাঁথা স্টিচ, জামদানি শাড়ি সহ রকমারি তাঁত শাড়ি ও কুর্তির বিপুল সম্ভার। পুরুষদের জন্য পূর্বাশায় পাচ্ছেন কাঁথা স্টিচ পাঞ্জাবি সহ পিওর কটন শার্টিং এর বিপুল সম্ভার। তাতেই রয়েছে 20% বিশেষ ছাড়ের সুবিধা। এই অফার চলবে দীপাবলি পর্যন্ত। আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী পূর্বাশা বিক্রয় কেন্দ্রে। ছুটির দিনেও খোলা থাকছে।